আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। নিউ ইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা সহ 4 জনকে হত্যার পর হামলাকারীর আত্মহত্যা, নেভাডায় ক্যাসিনোর সামনে গুলিতে নিহত 3। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে নাশকতা রোধে দেশজুড়ে বিশেষ অভিযানে পুলিশ, অনলাইন অফলাইনে অপপ্রচার চালিয়ে নৈরাজ্য সৃষ্টির শঙ্কা। বাধার কারণে চীন বিগত সময়ে বিএনপি জামাতের সাথে সম্পর্ক রাখতে পারেনি মন্তব্য, নিবন্ধিত সব দল নির্বাচনে অংশ নেবে আশা। সংঘর্ষের জেরে 5 মাস 10 দিন বন্ধ থাকার পর কুয়েটে ক্লাস শুরু, শিক্ষা ও তদন্ত কার্যক্রম একসাথে চালাতে উপাচার্যের ঘোষণা। এবং চামড়া শিল্পের টেকসই উন্নয়নে আইনের কঠোর প্রয়োগের সঙ্গে সমন্বিত সচেতনতার তাগিদ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্ব আরোপ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে একটি বহুতল ভবনে বন্দুক হামলায় দিদারুল ইসলাম নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক পুলিশ কর্মকর্তা সহ 4 জন নিহত হয়েছেন। পরে হামলাকারী গুলিতে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। নিহত পুলিশ কর্মকর্তার বাড়ি মৌলভীবাজারের কুলাউড়ায়। ওদিকে নেভাডা অঙ্গরাজ্যে একটি ক্যাসিনোতে বন্দুকধারীর হামলায় 3 জন নিহত ও 3 জন আহত হয়েছেন। রিপোর্টে জানাচ্ছেন সুদীপ্তা মাহমুদ। ম্যানহাটনের মধ্যাঞ্চলে 33 তলা একটি বাণিজ্যিক ভবনের লবিতে ঢুকে প্রথমে পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামকে গুলি করে হত্যা করে বন্দুকধারী। এর পরপরই এক নারী হত্যার শিকার হন। পরে একজন নিরাপত্তা কর্মী ও লবিতে থাকা আরও একজনকে গুলি করেন ওই বন্দুকধারী। এরপর হামলাকারী ভবনের 33 তলায় উঠে রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের আরও একজনকে গুলি করেন। এরপর নিজেকে গুলি করেন ওই বন্দুকধারী। নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন 36 বছর বয়সী নিহত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম পুলিশ বিভাগে 3.5 বছর ধরে কর্মরত ছিলেন। তার 2 সন্তান রয়েছে, স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। নিউ ইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিস বলেছেন, দিদারুল বেঁচে ছিলেন বীরের মতো, তেমনি বীরের মতো বিদায় নিয়েছেন। পুলিশ জানিয়েছে হামলাকারীর নাম শেন তামুরা। 27 বছর বয়সী তামুরা লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশের নিরাপত্তারক্ষী ছিলেন। তার মানসিক স্বাস্থ্য সংক্রান্ত পূর্ব ইতিহাস রয়েছে। হামলার কারণ তদন্ত করছে পুলিশ। ম্যানহাটনে হামলার কাছাকাছি সময়ে নেভাদায় একটি ক্যাসিনোর বাইরে গাড়ির পার্কিংয়ে এক বন্দুকধারীর নির্বিচার গুলিতে ঘটনাস্থলেই ক্যাসিনোর নিরাপত্তারক্ষী সহ 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন। হামলাকারীকে আটক করেছে পুলিশ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে নাশকতার আশঙ্কায় সারা দেশে আজ থেকে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। 8ই আগস্ট পর্যন্ত চলবে এই অভিযান। পুলিশের স্পেশাল ব্রাঞ্চ থেকে বিভিন্ন শাখায় পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে 29 জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালনের সময় ফ্যাসিবাদী শক্তি অনলাইন ও অফলাইনে প্রচারণা চালিয়ে দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টি, ফ্যাসিবাদ বিরোধী শক্তির কর্মসূচিতে বাধা দেয়া সহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা চালাতে পারে। ওই সময়ে সন্দেহজনক ব্যক্তি মোটরসাইকেল, মাইক্রোবাস ও অন্যান্য যানবাহনে তল্লাশি এবং বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেল স্টেশন ও বিমানবন্দরের আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে গ্রেপ্তারি পরোয়ানা অভিযান, মোবাইল টহল জোরদার, গুজব রোধে সাইবার টহল কার্যক্রম অব্যাহত রাখা ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোয় গুরুত্ব দেওয়া হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছেন ট্রাইব্যুনাল। সকালে কারাগারে আটক ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এরপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ ৩ জনের পক্ষে শুনানি করেন আইনজীবীরা। পরে ট্রাইব্যুনাল বুধবার পর্যন্ত শুনানি মুলতবি করেন। তারা তাদের বক্তব্যে বলেছেন যে শেখ হাসিনার সাথে কারো যোগাযোগ কিভাবে হলো। তারপরে প্রক্টর সাহেব বলেছেন যে তিনার দায়িত্ব প্রক্টোরিয়াল দায়িত্ব, বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব, পুলিশের তার উপর কমান্ড নাই, এই ধরনের বক্তব্য তারা দিয়েছেন। আমরা প্রত্যেকজন আসামি পক্ষের যারা আছেন তাদের স্টেট ডিফেন্স এবং উপস্থিত অন্য আসামি তাদের বক্তব্য উপস্থাপন করার পরে আমরা রিপ্লাই দেব। দীর্ঘ ৫ মাস ১০ দিন পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হয়েছে। সকালে বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীরা ক্যাম্পাসে যান। শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন পক্ষের সাথে আলোচনা শেষে সোমবার বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাকসুদ হিলালি ক্লাস শুরুর নির্দেশ দেন। উপাচার্য জানান, শিক্ষক ও ছাত্ররা একমত হয়েছে ক্লাস ও তদন্ত কার্যক্রম একসাথে চলবে। ক্লাস শুরু হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। 18ই ফেব্রুয়ারি শিক্ষার্থীদের 2 গ্রুপের সংঘর্ষের ঘটনায় ক্লাস ও হল বন্ধ ঘোষণা করে কুয়েট কর্তৃপক্ষ। ওই দিন তৎকালীন উপাচার্য সহ কয়েকজন শিক্ষকও লাঞ্ছনার শিকার হন। এটা একাডেমিক কমিটিকে বলা হয়েছে, দে উইল ফাইন্ড আউট। প্রত্যেক ডিপার্টমেন্টের একাডেমিক কমিটি আছে, ডিন হেড আছে, তারা দায়িত্ব নিয়েছেন, তারা আস্তে আস্তে এটা ব্যাক আপ করবেন। কীভাবে করবেন এটা তাদের নিজস্ব পলিসি, কারণ এক একজন একই জায়গায় থামছে। ফরিদপুরে র্যাব পরিচয় বাসে ডাকাতির সময় 5 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। সংবাদ সম্মেলনে তারা জানিয়েছে, গ্রেপ্তারদের 2 জন 3.5 বছর জেল খেটে আবারও একই কাজে যুক্ত হয়। কর্মকর্তারা বলছেন, মাইক্রোবাস ভাড়া করে তারা ডাকাতি করত। শাকের আদনানের রিপোর্ট। সাতক্ষীরার 2 স্বর্ণ ব্যবসায়ী স্বর্ণালংকার তৈরির ডাইসসহ বিভিন্ন সরঞ্জাম কেনার জন্য সোমবার ঢাকার তাঁতিবাজারে এসেছিলেন। মালপত্র নিয়ে ফেরার পথে ফরিদপুরের নগরকান্দা এলাকায় পৌঁছালে তাদের বাসের গতিরোধ করে ডাকাত দল। র্যাব পরিচয়ে 2 ব্যবসায়ীকে টেনে হিঁচড়ে বাস থেকে নামিয়ে মালপত্র ও নগদ 2700 টাকা ছিনিয়ে নিয়ে মারধর করে ডাকাত দলের সদস্যরা। ভুক্তভোগীদের উদ্ধার ও 5 জনকে গ্রেপ্তার করে র্যাব। 2 জন সদস্য, এরা হলো জেলখানায় এদের সাথে পরিচয়। কেউ জেলখানায় পরিচয়, সেইভাবে সখ্যতা তৈরি হয়েছে এবং জেলখানার থেকেই তারা পরিকল্পনা করেছে যে ভবিষ্যতে তারা কিভাবে ডাকাতি করতে পারে। গ্রেপ্তারদের কাছ থেকে র্যাবের জ্যাকেট, ক্যাপ সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। যার কাছ থেকে ভাড়া নিয়েছে আমরা তার নাম ঠিকানা আমরা পেয়েছি, তার কোন গ্যারেজে রাখে সেটাও আমাদের বলেছে। আমরা এখন এই যে প্রেস ব্রিফিং এর পরে আমরা ওই ফার্দার যেই তথ্য সংগ্রহ করে সেটা আমরা করব। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, চুরি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাধার কারণে বিগত সরকারের আমলে বিএনপি ও জামাতের সাথে সম্পর্ক রাখতে পারেনি চীন। কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের নিয়মিত আয়োজন ডিক্যাব টকে তিনি আরও বলেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আশা করে তার দেশ। অংশগ্রহণমূলক নির্বাচনের প্রশ্নে নিবন্ধিত সব দলের অংশগ্রহণের কথা বলেন চীনের রাষ্ট্রদূত। এছাড়াও রোহিঙ্গা সংকট সমাধানে ত্রিপক্ষীয় চেষ্টা, অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা, ট্রাম্পের নতুন শুল্ক নীতি, তিস্তা প্রকল্প ও মাইলস্টোন দুর্ঘটনা প্রসঙ্গে কথা বলেন তিনি। Visit from BNP and Jamaat Islami. As you said, our Communist Party of China, we do have tradition of friendly exchanges and cooperation with all major political parties. But to be very frank, in the last 10 years, we all the reason. So our interaction with BNP, Jamaat Islami was hindered, was prevented. But now we consider it's time to reestablish our tradition
and they also want to have, renew these sort of contacts and visits with Chinese counterparty. দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত চামড়া শিল্পের টেকসই উন্নয়নে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি মালিক শ্রমিক সমন্বিত সচেতনতার বিকল্প নেই বলে জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। গাজীপুরে অ্যালায়েন্স বিল্ডিং মিটিং অন এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যান্ড রাইটস অ্যাট লেদার সেক্টর ইন বাংলাদেশ শীর্ষক আয়োজনে এই শিল্পের অগ্রযাত্রা নিশ্চিতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ বান্ধব কর্মপরিবেশ নিশ্চিতের তাগিদ বিশিষ্টজনদের। আফরোজা হাসির রিপোর্ট। বিপুল সম্ভাবনা ও কাঁচামাল নিয়ে যাত্রার ৮ দশক পেরিয়ে এখনও ধুঁকছে চামড়া শিল্প। অপরিণামদর্শী কর্মকাণ্ডে দেশের অর্থনীতিতে নেই কাঙ্ক্ষিত অবদান, উল্টো কেমিক্যাল মিশ্রিত বর্জ্যের দূষণে বিপন্ন প্রাণ প্রকৃতি। চর্মসহ নানা সংক্রামক রোগে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। এমন বাস্তবতায় বছরে প্রায় $50 কোটি বৈদেশিক মুদ্রা আয় থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ। চামড়া খাতের সংকট কাটিয়ে টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে বিল্ডিং আ সাস্টেইনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ প্রকল্পের কর্মসূচি। সর্বোচ্চ 13 থেকে 14 প্রকারের কেমিক্যাল এখানে ইউজ করা হয়, কারণ হচ্ছে কেমিক্যাল ইন্ডাস্ট্রিটা এখানে খুব বেশি কস্টলি। কেমিক্যাল ইন্ডাস্ট্রির এই কস্টের কারণে কিন্তু চামড়ার এই সেক্টরটাতে অনেক বেশি ইফেক্টেড হয়। সরকার যদি প্রকৃত পক্ষে উদ্যোগ নেয় এবং তাদেরকে যদি ট্রেনিং করানো হয়, তাহলে তো আমাদের কাঁচামাল দিয়ে আমাদের এই শিল্পটাকে আমরা সমৃদ্ধ করতে পারি। যখন মিডিয়াতে নিউজ হয়, আমাদের প্রশাসন অভিযান চালায়। অভিযান চালানোর পরে কয়েকজন গ্রেফতার হয়, তারপরে ওনাদের জামিন হয়, কিছুদিন বন্ধ থাকে, বাইপাস হয়ে যাচ্ছে জিনিসগুলো। আপনি যতই আলোচনা করতেছেন, আসলে সমস্যার সমাধানের দিকে যাচ্ছে না, সমস্যা আরও খারাপের দিকে যাচ্ছে। এই খাতটাকে আরও বেশি নজরদারিতে আনা যায় এবং সবগুলি তো প্রায় সত্য। আমি সচেতন হলে চলবে না, কিন্তু যারা সরাসরি এই ব্যাপারটাকে পরিহার করার ব্যাপারে যাদের ভূমিকা আছে তাদেরকে বেশি উদ্যোগী হতে হবে। শ্রম আইন বাস্তবায়ন সহ সচেতনতা বৃদ্ধিতে জোর দেন বিশিষ্টজনরা। এই চামড়াটাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, শিল্পের কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু আমাদের রপ্তানি আয় যেমন বাড়বে, আমাদের সাধারণ জনগণের কর্মসংস্থান বৃদ্ধি পাবে। আমাদের যে শ্রমিক আছে স্বাস্থ্য ঝুঁকিতে থাকে, এরপর তারা বেতন সহ অন্যান্য দাবিতে মানববন্ধন করে থাকে, এরা ধর্মঘট করে। আমাদের তাদের এই স্বাস্থ্যগত বিষয়গুলো, বেতন, এদিকেও নজর দিতে হবে, কাজ করতে হবে। চামড়া শিল্পকে নিয়ে অনেক দূর পর্যন্ত যেতে পারি যদি আমরা এই বৈশ্বিক মানদণ্ড প্লাস হচ্ছে আমাদের নৈতিকতা প্লাস আমাদের এই যে শ্রমিকদের স্বাস্থ্য এবং অন্যান্য পরিবেশ সেগুলো মেনে যদি চলতে পারি, তাহলে আমরা আমাদের যে মেড ইন বাংলাদেশ এটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আলোচনা ও পরিকল্পনায় সীমাবদ্ধ না থেকে কার্যকর উদ্যোগে আন্তর্জাতিক মানদণ্ডের চামড়া শিল্প বিনির্মাণের আহ্বান জানান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। এই যে চামড়া শিল্প নিয়ে আজকে যখন কথা বললাম, কথাগুলো কিন্তু আমরা ভুক্তভোগী বলেই কিন্তু বলতে পারছি। ইফলুয়েন্ট প্লান্টের যেভাবে পরিশোধিত করার কথা ছিল এই বর্জ্যগুলোকে, সেটা করার ক্ষমতা নাই এই যেই প্লান্টটা হয়েছে। আর আমরা যদি মনে করি বিদেশি কেউ এসে আমাদের এই প্রবলেমকে সমাধান করে দিবে, এই সমস্যার সমাধান হয়ে যাবে বিদেশি লোকজনের মাধ্যমে, সেটাও কিন্তু কোনো দিনই আশা করা উচিত না। আমাদের সমস্যার আমাদেরই সমাধান করতে হবে। আইন আছে, আমাদের নানা বিষয়ে আইন আছে, কিন্তু আইনের প্রয়োগ নাই। এবং এই যে আইনের প্রয়োগ নাই, সেই জন্যই কিন্তু নানা ধরনের সমস্যা হচ্ছে। পাশাপাশি আমাদের সচেতনতা, ধর্মীয় শিক্ষা অবশ্যই দিতে হবে, তার পাশাপাশি পরিবেশ প্রকৃতির শিক্ষাটাও দিতে হবে। সরকারকে কিন্তু একটা জোরে সোরে ধাক্কা দিতে হবে এবং চামড়া শিল্পের সাথে যারা জড়িত তাদেরকেও কিন্তু ধাক্কা দিতে হবে, নড়ে চড়ে বসতে হবে সবাইকে। আসুন আমরা সবাই হাতে হাত রেখে আমরা এই দেশটাকে ভালো রাখার জন্য, এই চামড়া শিল্পকে ভালো রাখার জন্য এগিয়ে আসি। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন ও সলিডার সুইসের তত্ত্বাবধানে আয়োজনের সহযোগী প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, সবুজের অভিযান ফাউন্ডেশন, ওশি ফাউন্ডেশন, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলস এবং গণস্বাস্থ্য কেন্দ্র। আফরোজা হাসি, চ্যানেল আই, গাজীপুর। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর 21তম দিনের বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আবারও আলোচনা চলছে।
তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে বিচার ব্যবস্থা ও রাষ্ট্রপতির বাইরের কাউকে বেছে নিতে রাজনৈতিক দলগুলো একমত হলেও কিভাবে এর গঠন হবে তা নিয়ে এখনও একমত হতে পারেননি। আলোচনায় বাছাই কমিটির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে প্রধান সরকারি দল থেকে 5 জন, প্রধান বিরোধী দল থেকে 5 জন, দ্বিতীয় প্রধান বিরোধী দল থেকে 2 জন এবং স্বতন্ত্র থেকে 1 জন করে মোট 13 জনের নাম প্রস্তাব করার বিষয়ে আলোচনা হচ্ছে। তবে সর্বাধিক মতামতের ভিত্তিতে একজনকে বেছে নিতে না পারলে কোন প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকার প্রধান নির্বাচন করা হবে এই নিয়ে আলোচনা চলছে। আলোচনায় সূচনা বক্তব্যে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, 31শে জুলাইয়ের মধ্যে যেসব বিষয়ে ঐকমত্য আসবে সেগুলো চূড়ান্ত রূপ দিতে হবে। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বাজেট ঘাটতিতে নতুন মৌসুমে মোহামেডানের মাঝারি মানের দল গঠন, অনুশীলন শুরু 10ই আগস্ট। বিরতির পর আবারও আমন্ত্রণ। সাংবাদিকদের মানসিক স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU শুরু করেছে মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম খোলা জানালা। সকালে DRU এর শফিকুল কবির মিলনায়তনে এই কার্যক্রম উদ্বোধন করা হয়। আয়োজকরা বলেন, মনের বন্ধু নামে আন্তর্জাতিক মানসিক স্বাস্থ্যসেবা দানকারী সংস্থার পেশাদার সাইকোলজিস্ট ও সাইকিয়াট্রিস্টরা বিনামূল্যে চিকিৎসা ও কাউন্সেলিং সেবা দেবেন। এতে সহানুভূতিশীল ও মানসিক সুস্থতা ভিত্তিক সাংবাদিকতা সংস্কৃতি তৈরি হবে বলে প্রত্যাশা করেন বক্তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় প্রকৃতপক্ষে দুর্ভিক্ষ চলছে। স্কটল্যান্ডে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকে তিনি বলেন, গাজায় মানবিক সহায়তা প্রদানে এখন থেকে আরও বেশি সম্পৃক্ত থাকবে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় চলমান দুর্ভিক্ষের বিষয়টি অস্বীকার করছেন বলেও উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, অনাহারের কারণে গাজার 3টি এলাকায় প্রতিদিন 10 ঘণ্টা করে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইসরায়েল। অনাহার ও সাময়িক যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি বাহিনীর হামলায় 24 ঘণ্টায় আরও কমপক্ষে 92 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যা তাদের মধ্যে 41 জন ত্রাণ সংগ্রহকারী। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। টাঙ্গাইলের বাসাইলে কৃষি যান্ত্রিকীকরণ কম্বাইন্ড হারভেস্টার বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অনিয়মের কারণে কৃষিপণ্য উৎপাদনে ব্যয় বেড়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয় কৃষকরা। এবার প্রকৃতি সংবাদ। জলবায়ুর অভিঘাত আর পরিবেশ বিধ্বংসী নানা কর্মকাণ্ডে অস্তিত্ব সংকটে পর্যটনের অপার সম্ভাবনাময় দ্বীপ ভোলার চর কুকরিমুকরি। উপকূলীয় জনজীবনে মরার উপর খাঁড়ার ঘা হয়ে এসেছে কর্তৃপক্ষের উদাসীনতা ও অব্যবস্থাপনা। স্লুইস গেট খোলা থাকায় অস্বাভাবিক জোয়ারের লবণাক্ত পানিতে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা, বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে হাজারো পরিবার। এবারে খেলার খবর। তেইশ বছর পর পেশাদার লিগে শিরোপা জিতেও বাজেটের অপ্রতুলতায় নতুন মৌসুমের জন্য মাঝারি মানের দল সাজিয়েছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। আর্থিক সংকটে AFC ক্লাব কাপেও মতিঝিল পাড়ার ক্লাবটির খেলা হচ্ছে না। নতুন নির্বাচিত কমিটি এলে আর্থিক দৈন্যতা কাটবে বলে সাবেক ফুটবলার ও কোচ আলফাজ আহমেদের প্রত্যাশা। BPL-এর 12তম আসরে মোহামেডানের প্রস্তুতি নিয়ে আদিল আহমেদ শানের রিপোর্ট। 23 বছর পর শিরোপা খরা কাটানো মোহামেডান স্পোর্টিং ক্লাব নতুন মৌসুমে বড় দল গড়বে। সমর্থকদের এমন প্রত্যাশা থাকলেও আর্থিক সংকটে তরুণদের নিয়েই দল গুছিয়েছে ঐতিহ্যবাহী দলটি। আবাহনীর সুমন রেজা, ব্রাদার্সের ডিফেন্ডার রহমত মিয়া, রহমতগঞ্জের ঘানাইয়ান ফরওয়ার্ড স্যামুয়েল বুয়েটাং, ফকিরাপুলের রাফায়েল ট্রুডো এবং অনূর্ধ্ব 19 দলের 5 তরুণকে সাইন করিয়েছে মতিঝিল পাড়ার ক্লাবটি।
দীর্ঘ সময় পর পেশাদার লিগে মোহামেডানকে শিরোপা জেতানো ঘানার সুলেমান দিয়াবাতে এবং সানডেকে ধরে রাখতে না পারার কারণটা ক্লাবের আর্থিক সংকট। একটা ক্লাব চলতে গেলে তো অর্থনৈতিকটা মূল শক্তি, অর্থনৈতিক আমাদের ক্লাবের সেই জায়গাটা আমার মনে হয় ছিল না। স্ট্রাইকার হিসাবে আমরা বৈঠকে নিয়েছি সুলেমান দিয়াবাতে, যেহেতু আমরা রাখতে পারি নাই। পাশাপাশি আমাদের মুজাফফরব আছে, আরও 2 জন বিদেশি আছে। লোকাল প্লেয়ারের উপর আমাদের গত বছরের সব প্লেয়ারই আমরা রাখতে পেরেছি, 2-1 জন বাদে। নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হলেও অ্যাডহক কমিটি দিয়ে বছর 2 ধরে চলছে মোহামেডান। প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েও এএফসির ক্লাব রেজিস্ট্রেশন না থাকায় আন্তর্জাতিক পর্যায়ে খেলতে না পারার আক্ষেপ সাদা কালোদের। অফিসিয়ালরা সেটা তো চিন্তা করবেন কিভাবে আগামীতে এএফসি কাপ খেলা যায়, এটার প্রত্যাশা আমারও থাকবে এবং দর্শকরাও এটা চায়। ঘুরে ফিরে ক্লাব পরিস্থিতির দিকে চলে আসে, তো আসলে এই টুর্নামেন্ট খেলতে গেলেও কিন্তু অনেক টাকার দরকার। তারুণ্য নির্ভর দল নিয়ে 10ই আগস্ট নতুন মৌসুমের জন্য ক্যাম্প শুরু করবে মোহামেডান। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। ওয়েস্ট ইন্ডিজে জয় দিয়ে স্বপ্নের সফর শেষ করেছে অস্ট্রেলিয়া। টেস্ট সিরিজের মতো টি-20 সিরিজেও ক্যারিবীয়দের হোয়াইট ওয়াশ করেছে অজিরা। শেষ টি-20 ম্যাচে 3 উইকেটে জিতে টেস্ট এবং টি-20-র 2 ফরম্যাট মিলিয়ে সফরের 8 ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে অস্ট্রেলিয়া। সেন্ট কিটসে টি-20 সিরিজের শেষ ম্যাচে উইন্ডিজ প্রথমে ব্যাট করে 170 রানে অল আউট হয়। 32 রানে 3 উইকেট হারানো ক্যারিবীয়রা হেটমায়ারের 52 ও রাদারফোর্ডের 35 রানের মাঝারি ধরনের পুঁজি গড়ে। ম্যাচ সেরার পুরস্কার জেতা অজি পেসার ডোয়ার সুইস 3 উইকেট নেন 41 রানে। জবাবে 25 রানে 3 উইকেট হারিয়ে চাপে পড়া অস্ট্রেলিয়া টিম ডেভিডের 30, মিচেল ওয়েনের 37 এবং অ্যারন হার্ডির 28-এ 18 ডেলিভারি হাতে রেখেই ম্যাচ জিতে যায়। সফরে অপরাজিত থেকে সবচেয়ে বেশি জয় পাওয়ার তালিকায় অস্ট্রেলিয়ার এবারের সফরটি আছে 2য় স্থানে। শেষ করার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। নিউ ইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা সহ 4 জনকে হত্যার পর হামলাকারীর আত্মহত্যা। নেভাডায় ক্যাসিনোর সামনে গুলিতে নিহত 3। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে নাশকতা রোধে দেশজুড়ে বিশেষ অভিযানে পুলিশ। অনলাইন অফলাইনে অপপ্রচার চালিয়ে নৈরাজ্য সৃষ্টির শঙ্কা। বাধার কারণে চীন বিগত সময়ে বিএনপি জামাতের সাথে সম্পর্ক রাখতে পারেনি মন্তব্য। নিবন্ধিত সব দল নির্বাচনে অংশ নেবে আশা। সংঘর্ষের জেরে 5 মাস 10 দিন বন্ধ থাকার পর কুয়েটে ক্লাস শুরু। শিক্ষা ও তদন্ত কার্যক্রম একসাথে চালাতে উপাচার্যের ঘোষণা। এবং চামড়া শিল্পের টেকসই উন্নয়নে আইনের কঠোর প্রয়োগের সঙ্গে সমন্বিত সচেতনতার তাগিদ। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্বারোপ। এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।